আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রিজাল হাওলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আজকে মিষ্টি করতে চাচ্ছি প্রথম আলো পত্রিকা থেকে। আপনারা জানেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন। তবুও ভারতে বসে বাংলাদেশের রাজনীতিতে ফেরার শখ কষেছেন নির্বাসিত আওয়ামী লীগের সদস্যরা। আসুন প্রথম আলো পত্রিকায় কি লিখেছে তারপর আমরা বিশ্লেষণ করব। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শেষে রয়েছে আরো চাঞ্চল্যকর কিছু তথ্য যা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। বাংলাদেশে তারা অপরাধী ও পলাতক হিসাবে বিবেচিত। তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ বা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। কিন্তু কলকাতার শপিং মলের জনাকীর্ণ ফুড করে আরাম করে ব্ল্যাক কফি আর ভারতীয় ফাস্ট ফুড খেতে খেতে আওয়ামী লীগের নির্বাসিত রাজনীতিবিদরা রাজনীতিতে ফেরার শখ কষেছেন। 16 মাসের বেশি সময় আগে বাংলাদেশের কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এক অভ্যুত্থান তাকে নাটকীয়ভাবে দেশ ছাড়তে বাধ্য করে। ক্ষুব্ধ বিক্ষোভকারীদের প্রবল স্রোত তার বাসভবনের দিকে এগিয়ে আসতে থাকা তিনি ভারতের উদ্দেশ্যে হেলিকপ্টারে উঠে পড়েন। যেসব রাস্তায় তিনি পেছনে ফেলে গিয়েছিলেন সেগুলো ছিল রক্তে রঞ্জিত। জাতিসংঘের প্রতিবেদনে অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানের বিক্ষোভকারীদের ওপর শেখ হাসিনার সরকারের দমন পীড়নের আনুমানিক 1400 জন নিহত হয়েছিলেন। এরপর তার দলের হাজার হাজার সদস্য পালিয়ে যান। আওয়ামী লীগের সমর্থকরা মব ভায়োলেন্সে এবং শেখ হাসিনার শাসনামলে সংগঠিত অপরাধে সংশ্লিষ্টতার জন্য ফৌজদারি মামলার মুখে পড়েছেন, যার সংখ্যা ক্রমেই বেড়েছে। আওয়ামী লীগের 600-র বেশি নেতাকর্মী বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের শহর কলকাতায় আশ্রয় নিয়েছেন। সেখানে তারা তখন থেকেই আত্মগোপন করে আসছেন। তাদের দলীয় কর্মকাণ্ড ও সংগঠনকে চালিয়ে নিতে ভারত একটি গুরুত্বপূর্ণ অবলম্বন হয়ে উঠেছে। গত বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার জনমতের চাপের কাছে নতি স্বীকার করেছে। আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করে। এরপর দলটির নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। একই সঙ্গে হত্যা, দুর্নীতি সহ নানা অপরাধের ঘটনায় দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার শুরু করে। হাসিনার পতনের পর প্রথমবারের মতো অনুষ্ঠেয় আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনেও দলটির প্রতিদ্বন্দ্বিতা ও প্রচারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের শেষের দিকে হাসিনা তার শাসনামলের শেষ পর্যায়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন। এরপরও নিজের রাজনৈতিক ক্যারিয়ারের ইতি দেখা থেকে অনেক দূরে থাকা হাসিনা এই রায়কে মিথ্যা বলে নাকচ করেছেন এবং অসংকোচন ভারত থেকে তার প্রত্যাবর্তনের পরিকল্পনা করেছেন, যার মধ্যে আসন্ন নির্বাচন বিঘ্ন ঘটাতে হাজার হাজার সমর্থকদের সংগঠিত করার বিষয়ও রয়েছে। যার ভিতর এই যে পে স্কেল, সামনে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে পে স্কেল, এটাও হয়তো বা ষড়যন্ত্রে লিপ্ত হতে পারে। কারণ আমলাতন্ত্রের বেশিরভাগই রয়েছেন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা, সেটা ভুলে গেলে হবে না সরকারদের। এবং অন্তর্বর্তী সরকারের খুব সজাগ দৃষ্টি করে এই চালগুলো দেখতে হবে এবং এগুলো ঠেকাতে হবে। যে ভারতের রাজধানী দিল্লির এক সুরক্ষিত ও গোপন আস্তানা থেকে হাসিনা দিনের বড় একটা সময় বাংলাদেশে থাকা তার কর্মী সমর্থকদের সঙ্গে দলীয় সভা ও ফোনালাপ ব্যয় করেন। তার রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয় ভারত সরকার সতর্ক নজরদারিতে। শেখ হাসিনার ক্ষমতা থাকাকালে তার ঘনিষ্ঠ মিত্র ভারত তাকে প্রত্যাবর্তনের পর বাংলাদেশ অনুরোধও এড়িয়ে গেছে দেশটি। দলীয় কৌশল নিয়ে শেখ হাসিনার সঙ্গে আলোচনার জন্য গত 1 বছরের সাবেক সংসদ সদস্য, মন্ত্রিসভায় সদস্য সহ দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়মিত কলকাতা থেকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান নিষিদ্ধ সভাপতি সাদ্দাম হোসেন তাদের একজন। তিনি বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আমাদের একজনের সঙ্গে আমাদের কর্মী সমর্থক, দলের নেতা, তৃণমূল পর্যায়ে নেতা এবং অন্যান্য পেশাজীবী সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। ভবিষ্যতে সংগ্রামের জন্য তিনি দলকে প্রস্তুত করার চেষ্টা করছেন। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানবতা বিরোধী অপরাধের একাধিক অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে তিনি অস্বীকার করেছেন। সাদ্দাম বলেন, তিনি শেখ হাসিনা কখনো কখনো দিনে 15 বা 16 ঘন্টা ফোন কল ও বৈঠকে ব্যস্ত থাকেন। আমাদের নেত্রী খুবই আশাবাদী তিনি বাংলাদেশে ফিরবেন। আমরা বিশ্বাস করি শেখ হাসিনা বীরের বেশে বাংলাদেশে ফিরবেন।
শেখ হাসিনার অধীনে গত দুটি নির্বাচন ব্যাপক ভোট কারচুপির অভিযোগ ম্লান হয়ে গিয়েছিল। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছে যে ফেব্রুয়ারির নির্বাচন হবে এক দশকের বেশি সময়ের মধ্যে বাংলাদেশের প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তবে আওয়ামী লীগ বলেছে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়ার গণতান্ত্রিক বৈধতা সব দাবি ক্ষুণ্ণ হচ্ছে। শেখ হাসিনার বিরাগ ও নিপীড়নের শিকার হয়েছিলেন অধ্যাপক ইউনূস। তাকে একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করতেন শেখ হাসিনা। আওয়ামী লীগ অধ্যাপক ইউনূসকে তাদের নেত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থে লিপ্ত একজন খল চরিত্র বলে অভিযোগ করেছে। তবে অধ্যাপক ইউনূস এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। শেখ হাসিনার সাবেক মন্ত্রীদের একজন জাহাঙ্গীর কবির নানক, তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। তবে এসব অভিযোগ তিনি অস্বীকার করেছেন। নানক বলেন, আমরা আমাদের কর্মীদের সব ধরনের নির্বাচক কেন্দ্রিক সংশ্লিষ্টতা থেকে দূরে থাকতে, প্রচার ও ভোট বর্জন করতে এবং মোটের ওপর এই প্রশাসনের প্রতিক্রিয়ার অংশ না হতে বলেছি। বাংলাদেশে যারা শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে 15 বছর স্বৈরতান্ত্রিক ও দুর্নীতিপরায়ণ শাসনের অভিযোগ করেছিলেন, তাদের কাছে হঠাৎ করে দলটির গণতন্ত্র, মানবাধিকার, স্বচ্ছতা ও গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে আহ্বান নেওয়ার বিষয়টি প্রবল সন্দেহের সৃষ্টি করেছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের বছরের পর বছর ধরে সংগ্রহ করা তথ্য অনুযায়ী হাসিনার সরকার নিয়মিতভাবে তাদের সমালোচক ও বিরোধীদের দমন করেছেন। হাজার হাজার মানুষকে গুম, নির্যাতন এবং হত্যা ও গোপন কারাগারে হত্যা করা হয়েছে। অনেকেই কেবল হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রকাশ্যে এসেছেন। সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হয়েছে এবং নির্বাচনকে সাজানো প্রশাসনের পরিণত করা হয়েছিল। আপনারা জানেন যে তাদের ভিতর কিন্তু একজন আছে ইলিয়াস হোসেন, তাকে গুম করে কোথায় হত্যা করা হয়েছে তা এখনো পাওয়া যায়নি এবং আমান আজমিনকে আয়নাঘরে রাখা হয়েছে প্রায় 9 বছর। সেই বিবর্ষ বর্ণনা তিনি দিতে গিয়ে অনেক কাঁদছেন, তার চোখের পানি পড়েছে এবং আরো তিনি বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়েছেন যা মানুষ কিন্তু এখনো বলেনি এবং রক্তের দাগ এই বাংলাদেশের মাটিতে এখনো আছে। তবে অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশকে একটি নতুন গণতান্ত্রিক পথে পরিচালনার প্রতিশ্রুতি দিলেও তাদের বিরুদ্ধে নির্যাতন, নিপীড়নের পথ বেছে নেওয়ার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের মধ্যে রয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার, মত প্রকাশের স্বাধীনতা ও সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ব্যর্থতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া ট্রাইব্যুনালও আন্তর্জাতিক মান বজায় না রাখার কারণে সমালোচনার মুখে পড়েছে। মব ভায়োলেন্স, উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ সহিংসতা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে, যাকে শেখ হাসিনার শাসনামলের কর্মকাণ্ডের প্রতিশোধ ও বদলার কথা ন্যায্যতা দেওয়া হয়। আগামী লীগের অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষ তাদের শত শত কর্মীর উপর হামলা করেছে, হত্যা করেছে, যা জামিন ছাড়াই তাদের কারাগারে আটকে রাখা হয়েছে। আওয়ামী লীগের অনেক কর্মী সমর্থক এখনো আত্মগোপনে রয়েছেন। সাদ্দাম হোসেন বলেন, কারাগারে যেতে হবে সেই ভয় কলকাতায় থাকছি না, আমরা এখানে আছি কারণ দেশে ফিরলে আমাদের হত্যা করা হবে। ভূ রাজনৈতিক টানাপোড়েন, কলকাতা ও দিল্লিতে আওয়ামী লীগের সক্রিয় উপস্থিতি ভারতের জন্য ক্রমবর্ধমান অস্বস্তিকর প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে ভারতের ভূমি থেকে একটি কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মকাণ্ড চালিয়ে যেতে দেওয়া এবং বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড রাজনৈতিক পালাতক নিরাপদ আশ্রয় দেওয়ার বিষয়ে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। হাসিনার পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছে। কলকাতার অবস্থান করা আওয়ামী লীগের নেতারা বলেছে, ভারত থেকে তাদের দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে, এ নিয়ে তাদের কোনো ভয় নেই। সম্প্রতি এই ভূ রাজনৈতিক টানাপোড়েনের তীব্র মাত্রা নেই যখন শেখ হাসিনা দিল্লিতে একজন জনাকীর্ণ সভায় প্রথম জনসমক্ষে ভাষণ দেন। তার গোপন বাসস্থান থেকে ধারণা করা হয় একটি অডিও বার্তায় তিনি আসন্ন নির্বাচন নিন্দা জানান। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে অনেক কথা বলেন। এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, ভারতের রাজনীতিতে এ ধরনের আয়োজনের অনুমতি দেওয়া এবং গণহত্যাকারী হাসিনাকে প্রকাশ্যে বিদ্বেষমূলক ভাষণের সুযোগ দেওয়া, এটি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি একটি সুস্পষ্ট অবমাননা। ভারত সরকার এর কোনো জবাব দেয়নি। আওয়ামী লীগের শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের যেসব অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে কলকাতা
আরামদায়ক বাসভবনে থাকা দলের শীর্ষ নেতাদের মধ্যে প্রায় কোনো অনুশোচনা বা অনুতাপ দেখা যায়নি। অধিকাংশ নেতারাই তাদের ক্ষমতা থেকে উৎখাত করা আন্দোলনকে একটি জনগণের বিদ্রোহ হিসাবে মেনে নিতে রাজি নন, বরং তারা একে একটি ক্ষুদ্র জনগোষ্ঠীর রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছে। কলকাতায় উপকণ্ঠে কঠোর নিরাপত্তা বেষ্টিত এলাকায় একটি বিলাসবহুল ভবনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম বলেন, ওটা কোনো স্বতঃস্ফূর্ত বিপ্লব ছিল না, এটা ছিল আমাদের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য সন্ত্রাসীদের ক্ষমতা দখল। তিনি যে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মুখোমুখি হয়েছেন সে বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে হেসে তিনি বলেন, মিথ্যা মিথ্যা মিথ্যা। এ পর্যন্ত আওয়ামী লীগের নির্বাসিত এসব নেতার প্রত্যাবর্তনের পরিকল্পনা নির্ভর করেছে আসন্ন নির্বাচনের ব্যর্থতার উপর। তাদের দাবি, এই নির্বাচন দেশে কোনো স্থিতিশীলতা বা শান্তি বয়ে আনবে না এবং শেষ পর্যন্ত মানুষ আবার আওয়ামী লীগের দিকেই ফিরবে। 2024 সালের আগস্ট থেকে কলকাতায় বসবাস করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়। দলটির যারা অতীতে ভুল স্বীকার করেছেন হাতে গোনা সেই ব্যক্তিদের একজন তিনি। জয় বলেন, আমি স্বীকার করেছি যে আমরা সাধু ছিলাম না, আমরা কর্তৃত্ববাদী ছিলাম, আমরা পুরোপুরি গণতান্ত্রিক ছিলাম না। আমি একমত যে 2018 সালের নির্বাচন পুরোপুরি ঠিকমতো হয়নি। আমরা আশা করছিলাম সেটি আবার সুষ্ঠু ও স্বচ্ছ হতে পারত। এটি দুর্ভাগ্যজনক। দুর্নীতি ও লুটপাটের বিষয়ে জয়ের স্বীকারোক্তি, অবশ্যই অনিয়ম ছিল। এমন কিছু আর্থিক লেনদেন হয়েছে যেগুলো হওয়া উচিত ছিল না এবং এর দায় আমাদের নিতে হবে। তবে শেখ হাসিনার 15 বছরের শাসনামলের রাষ্ট্রীয় কোষাগার থেকে আনুমানিক $2000 বিলিয়ন পাচারের অভিযোগ অস্বীকার করেন তিনি। কলকাতায় অবস্থানরত অন্যদের মতো জয়ও জোর দিয়ে বলেন, ভারতে তার এই নির্বাসন দীর্ঘস্থায়ী হবে না। যদি তিনি মেনে নিয়েছেন শেষমেশ দেশে ফিরলে তার জন্য হয়তো কারাগারই অপেক্ষা করছে। তিনি বলেন, এখন আমাদের জন্য সবকিছু খুব খারাপ, কিন্তু মনে করি না যে বেশি দিন এমন থাকবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আসলে 2024 সালে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে আওয়ামী লীগ সরকারকে যে জনগণ তাড়িয়ে দিয়েছে, আসলে সেটা কি ভুল হয়েছে না ভালো হয়েছে? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখুন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আরএস বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং অবশ্যই বেল বাটন অন করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।